গল্পের শুরুতে আমরা সাংকে দেখতে পাই। ও বলে আমাদের লাইফে এমন কিছু ঘটে যা আমরা কখনোই ভুলতে পারি না। পিছন থেকে কিউট একটা বয় জো এসে বলে ক্যাচ ইউ। তখন অপলক দৃষ্টিতে সাং জোকে দেখতে থাকে। এই নিয়ে 3বার আমি তাকে কাছ থেকে দেখেছি। সময়ের এক অদ্ভুত ক্ষমতা আছে যার মাধ্যমে আমাদের কাছের মানুষগুলোকে আবার আমাদের কাছে এনে দেয়। জো দেখতে দেখতে ছোটবেলার স্মৃতিতে চলে যায়। সাং স্কুলে কিছু একটা ড্রয়িং করছিল, তখন টিচার তাকে পড়া ধরলে সে বানিয়ে বানিয়ে গল্প বলতে থাকে। এটা শুনে টিচার সাংকে আগামীকাল তার প্যারেন্টসদের নিয়ে আসতে বলে। ক্লাস ছুটির পর ফুজিং সাংয়ের ক্লোজ ফ্রেন্ডকে বলে ও কি লাইব্রেরিতে যাবে। আসলে ফুজিং মনে মনে সাংকে লাইক করে। সাংয়ের ফ্রেন্ড সাংকে বলে ফুজিং লাইব্রেরিতে যেতে বলেছে, চল যাই। সাং বলে তুই যা। এই বলে সে চলে যায়। মেয়েটা ফুজিংকে বলে কোনোভাবেই ম্যানেজ করতে পারলাম না। বেচারা ফুজিং, ওর আর মনের কথা বলা হলো না। সাং বাড়ি ফিরলে ওর মা বলে তোমার ভাই এসেছে, যাও ফলগুলো দিয়ে এসো। খুশিতে সে ভাইয়ের ঘরে গিয়ে তার ভাই ইয়াংকে বলে তুমি এত সুন্দর হয়েছো কিভাবে, প্লাস্টিক সার্জারি করেছো নাকি? তখন জো হেসে বলে কেন, আমাকে তোমার ভালো লেগেছে? তখন সাংয়ের ভাই ইয়াং হেসে বলে আমাকে এতদিন মিস করিসনি? সাং বলে ভাইয়া এটাকে? ইয়ান বলে ও আমার ফ্রেন্ড জু। জু বলে আমি তোমার ভাইয়ের ফ্রেন্ড। ইয়ানকে বলে আমাদের ফেস কি সেম নাকি? তোর বোন আমাকে তুই ভেবেছে আর বলেছে আমি নাকি প্লাস্টিক সার্জারি করেছি। ইয়ান বলে ওরে দুষ্টু, আমাকে এর সাথে গুলিয়ে ফেলেছিস? এই বলে ভাই বোন মারামারি শুরু করে দেয়। সাং বলে ভাইয়া কাল আমার সাথে গার্ডিয়ান হয়ে স্কুলে যাবে প্লিজ। ইয়ান বলে আমাকে তাহলে প্লাস্টিক সার্জারি করতে হবে তাই না? আমি পারবো না। তখন সাং চিৎকার করে কাঁদতে থাকে। মাকে বলে ইয়ান ভাইয়া আমাকে মেরেছে। মা এসে ভাইয়াকে মারতে থাকে আর বাহিরে নিয়ে যায়। সাংয়ের এমন কাণ্ড দেখে জো তো পুরাই অবাক। জো একটা টিস্যু দিয়ে বলে কিছুক্ষণ আগে ওর থেকে হেল্প চাইলে আর তাকেই তুমি ফাঁসিয়ে দিলে। সাং কান্না করছে দেখে বলে প্লিজ কেঁদো না, তোমার কি লাগবে বলো। সাং বলে তাহলে আমার সাথে কাল স্কুলে যাবে? বেচারা জু তো ফেসে গেল। জু চলে যাবে তখন সাং বলে তুমি কাল আসবে তো? জু বলে আসবো। ইয়ান বলে ওই গাধাটার সাথে কথা বলে সময় নষ্ট করিস না। সাং বলে আমি না, তুমি গাধা, আমি ক্লাস 1-এ পড়ি, স্টুডেন্ট অনেক ভালো। জু বলে তুমি ক্লাস 1-এ পড়ো? সাং বলে কেন, আমাকে তোমার ছোট মনে হয়? আমি খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাব। ইয়াং বলে তুই কখনোই লম্বা হবি না, 30 বছরেও তোকে 18 মনে হবে। জু চলে যাবে। সাং বলে তুমি জানো তো কাল আমরা কখন দেখা করছি? এরপর সাং বড় হয়ে গেছে। দুই ভাই বোন খুনসুটিতে ব্যস্ত। সাং বলে বাবা আজ আমি হোস্টেলে যাব আর তোমার গাড়িটা আমাকে দিও, অনেক জিনিস নিতে হবে আর আমার এক ফ্রেন্ডও যাবে। তখন সাং বলে তোর কোন ফ্রেন্ড ভাইয়া? ইয়ান বলে তুই জানে কি করবি? সাং বলে গাড়ির জিনিস তুলতে আমি তোকে হেল্প করতে চাই, মানে এই সুযোগে জুকে দেখা হবে আর তারপর গল্প বর্তমানে। জু বলে আরে তুমি, কত বছর পর দেখা, তোমাকে তো চেনাই যাচ্ছে না। সাং বলে আমি এখানে জিনিস তুলে দিতে এসেছি। জু বলে এই ফাঁকে তো আমার পুতুল চুরি করছো। সাং বলে এটা তোমার, জানলে আমি হাত দিতাম না। জু বলে আরে মজা করছিলাম, তুমি পুতুলটা রেখে দিতে পারো। সাং বলে আমি অনেক বড় হয়ে গেছি, পুতুল খেলি না। জু বলে তাহলে পুতুলটা ফেলে দিই। তখন সাং বলে না না, কদিন খেলবো। এরপর সাং বলে এই পুতুলটা কেউ তোমাকে গিফট করেছিল? জু বলে তখন সাং এর মনটা খুব খারাপ হয়ে যায়, ভাবে তার ভালোবাসার মানুষ অন্য কাউকে লাভ করে। তারা ইয়ানের রুমে আসলে ইয়ানের অন্য সব ফ্রেন্ডদের দেখানো হয়। ইয়ানের একটা ফ্রেন্ড এসে বলে এই যে পিচ্চি মেয়ে কেমন আছো? ইয়ান বলে আমার বোনের থেকে দূরে থাক। জু বলে এই যে পিচ্চি মেয়ে এখানে এসে বসো। সাং বলে আমি বলেছি না আমি আর পিচ্চি নাই, বড় হয়েছি। জু বলে আচ্ছা আর পিচ্চি বলবো না, শুধু মেয়ে বলবো, ঠিক আছে? আর ইচ্ছে হলে পুতুলটা নিয়ে যেতে পারো, আসছি। তখন সাং মনে মনে বলে আমি আসলেই শুধু চলে যাই। সাং ইয়ানকে বলে এই পুতুলটা কি জু ভাইয়াকে তার গার্লফ্রেন্ড গিফট করেছিল? তখন সবাই হাসতে থাকে, বলে সে তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, প্রেম করবে কখন, গার্লফ্রেন্ড নাই। এটা শুনে সাং তো মনে মনে হ্যাপি হয়ে যায়। রাতে জু রুমে আসলে ইয়ান বলে তুই কি ফেলে এসেছিস সাং এর কাছে? জু সাংকে ফোন করলে সাং বলে আমি তোমার ওখানে আমার নোটবুকটা ফেলে এসেছি, ভাইয়াকে মিথ্যা বলে। জু বলে ঠিক আছে, বইটা ইয়ানকে দিয়ে দিব। সাং বলে আজ তো HW করতে পারলাম না, তুমি কি আমাকে করে দিবে? তখন জু বলে এটা ঠিক না, স্যার তোমাকে শেখার জন্য দিয়েছে, অন্যকে দিয়ে কেন করাবে? স্যারকে সত্যিটা বলে সরি বলবে আর কাল সকাল সকাল বাস স্টপে চলে এসো। এটা শুনে সাং তো হ্যাপি হয়ে ঘুমাতে যায়। সকালে সান বাস স্টপে এসে ওয়েট করতে দেখানো হয় সেদিনের ঘটনা। সাং স্কুলে জুর জন্য ওয়েট করছিল, বাট জু আসে না। মন খারাপ করে চলে যাবে তখন জু আসে। সাং বলে আমার স্কুল 4:30 ছুটি আর তুমি এখন আসছো? জু বলে আমি জানতাম না, এখন তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মেনে নেব। সাং বলে শাস্তি পেতে হবে না,
এটা বলে চলে যায়। আজও জু আসতে দেরি করছে। জুকে ফোন করে বলে, তুমি ঘুম থেকে উঠেছো? এরকম করলে তোমার গার্লফ্রেন্ড জুটবে না। পাশ থেকে জু এসে বলে, আমি তোমার অনেক আগে এসেছি, তোমার জন্য মিল্ক কিনতে গিয়েছিলাম, আর আমি যদি গার্লফ্রেন্ড খুঁজে না পাই তাহলে তোমার খবর আছে। দুজনে একটা শপে বসে। জু বলে, HWটা করে ফেলো। তখন সাং এর পুরনো কথা মনে পড়ে। সেদিন সাং জুকে বলেছিল, স্যার যা বলবে সব তুমি বিশ্বাস করো না, আর আগ বাড়িয়ে কিছু বলবে না, তাহলে বুঝে যাবে তুমি আমার নিজের ভাই না। স্যার জুকে বলে, ও খুব ভালো স্টুডেন্ট, বাট ক্লাসে আঁকাআঁকি করে আর প্রশ্ন করলে উল্টাপাল্টা কথা বলে। জুকে দেখে ফুজি বলে, তোমার ভাই এত লম্বা, তুমি এত খাটো কেন? সাং বলে, চুপ থাকো। স্যারের কাছ থেকে এসে জু মিছেমিছি সাংকে বকতে থাকে। জু একটা কেক এনে বলে, তাড়াতাড়ি HW শেষ করো, তাহলে এই কেকটা তোমার। বাই দ্য ওয়ে, তুমি আমার উপর রেগে আছো? সাং বলে, আমাকে HW করতে হবে, কথা বলার সময় নাই। কিন্তু সে HW না করে চুপি চুপি জুকে দেখছিল। জু যাওয়ার সময় একটা পেজ পকেটে ঢুকিয়ে দিয়ে বলে, আমি এটা ছিঁড়ে নিয়েছিলাম। সাং বলে, তার মানে তুমি নোটবুকটা পড়েছিলে? জু বলে, হ্যাঁ, কাল রাতে। ফুজি সামনে এসে নাচতে থাকে। সাং বলে, তোর লজ্জা করে না এভাবে নাচতে? সে বলে, না, আমি স্কুলে আসি শুধু তোকে দেখতে, আমার নাচ ভালো লাগেনি। তখন সাং পাশ কেটে চলে যায়। বাসায় ফিরে সাং মিল্ক বোতলটা যত্ন করে রেখে দেয় আর জুয়ের কথা ভাবতে থাকে। পরের দিন মা বাবা দাওয়াতে বাহিরে যায়। বাসায় শুধু দুই ভাই বোন। ইয়ান বলে, আমি বাহিরে হটপট খেতে যাব, যাবি আমার সাথে? সাং বলে, না, তুই যা। তখন ইয়ান তার ফ্রেন্ডকে ফোন করে বলে, কোথায় তুই? একটু পর হটপট খেতে যাব, রেডি থাক। এটা শুনে সাং বলে, কোন ফ্রেন্ডের সাথে যাবি? ইয়ান বলে, সেটা শুনে কি করবি? তুই তো যাবি না, আর এখন তোকে নেওয়াও যাবে। পরে সাং সরি বললে ইয়ান বলে, ঠিক আছে, সরিটা আগে বললেই হতো। সাং গাড়িতে উঠে দেখে জু না, কিয়ানফি। তখন সাং একটু আপসেট হয়ে যায়, বাট একটু পর গাড়ি থামলে দেখে জুও যাবে। তখন সে মনে মনে স্মাইল করে। একটু পর জু বলে, তুমি দেখছি আমার সাথে কথাই বলছো না? সাং বলে, এমনি। জু বলে, তুমি খুব সুন্দর। আমি কি সুন্দর না? তাহলে কথা কেন বলছো না? তখন ইয়ান বলে, তুই কি ভালো হবি না? কিয়ানফি বলে, তুমি কিছু মনে করো না, ও এসব কথা সবাইকে বলে, বাট ছেলেটা ভালো। সাং বলে, আমার মনে হয় না সে ভালো ছেলে। এটা শুনে জু আপসেট হয়ে বলে, আমি ভালো ছেলে না? ঠিক আছে, আমি আর কথাই বলবো না। বেচারি সাং তো কথাটা বলেই ফেসে গেল। গাড়ি থেকে সবাই নামবে, বাট সাং নামছে না। ইয়ান বলে, তাড়াতাড়ি নাম, গাড়িটা পার্কিং করব। সাং নামলে জু দেখে ওর জামায় কিছু এক লেগেছে। জু পিছনে হাঁটতে থাকে যেন কেউ দেখতে না পায়। সাং বলে, আমি ওয়াশরুমে যাব। জু বলে, তুমি কি প্যাড এনেছো? সাং বলে, না। জু বলে, তুমি ওয়াশরুমে যাও, আমি নিয়ে আসছি। জু ইয়ানকে ফোন করে বলে, তোর বোনের পিরিয়ড হয়েছে, এর জন্য প্যাড কিনতে হবে। ইয়ান বলে, কিভাবে? আমি তো আগে এসব করিনি, তুই যাবি আমার সাথে? দুজনে মিলে প্যাড আর একটা স্কার্ট কিনে একটা মেয়েকে দিয়ে সাংয়ের কাছে পাঠিয়ে দেয়। সাং ভাবে, এখন কিভাবে সে মুখ দেখাবে। ইয়ান বলে, ধুর পাগলি, এসব নর্মাল, খেতে চল। খাবার টেবিলে জু সাংয়ের অনেক খেয়াল রাখে যেন সাং কমফোর্ট ফিল করে। এরপর সাং কিছু কয়েন দিয়ে টেডি বিয়ার উঠাতে চায়, বাট মিস করে ফেলে। তখন জু এসে ডলটা উঠায় আর বলে, খুশি এবার? কান্না করো না। তখন আবার সেই দিনের কথা মনে পড়ে। স্কুল থেকে বের হয়ে জু সাংকে বলে, নেক্সট টাইম যেন কোনো কমপ্লেন না হয়, তাহলে সবাইকে আজকের কথা বলে দিব। সাং বলে, এরপর তুমি আসবে তো আমাকে বাঁচাতে? জু বলে, তার মানে তুমি আবার এরকম করবে? সাং বলে, না না। জু বলে, চিন্তা করো না, কাউকে বলবো না। জু সাংকে বাড়ি রেখে চলে গেলে পিছন থেকে সাং জুকে দেখতে থাকে। পরের দিন সাং তার ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে খেতে যায়। জু সেখানে পার্ট টাইম জব করে। সাং বিল দিতে গেলে জু বলে, লুকিয়ে লুকিয়ে দেখছিলে আমাকে, তার জন্য 1 টন বেশি দিতে হবে। সাং বলে, এই জন্য তোমার রেস্টুরেন্টে লোক কম, কারণ দাম বেশি রাখো। জু বলে, মজা করলাম, আমি কি তোমার থেকে টাকা নিতে পারি? যাও। সাং বলে, তুমি এখানে টাকার জন্য কাজ করছো, টাকা না নিলে কি করে টাকা পাবে? জু বলে, একদিন তোমাকে খাওয়ালে কিছু হবে না। জু তাদের জন্য খাবার সার্ভ করে, আর সাং এর জন্য গরম নারিকেলের পায়েস, কারণ এই সময় সাং এর জন্য গরম খাবার খাওয়া বেটার। কিছুক্ষণ পর ফুজিং সহ বাকি ফ্রেন্ডরা এসে বলে, তাড়াতাড়ি কর, পার্টি শুরু হয়ে যাবে। জু বলে, পার্টিতে যাচ্ছ, বাট সন্ধ্যার আগে ফিরে এসো। সাং চলে যাবে, আবার ফিরে এসে বলে, আমি শুনেছি তুমি পড়াশোনার পাশাপাশি অনেক কাজ করো, কারণ তোমার অনেক টাকার দরকার, তোমার সমস্যা হলে আমাদের ফ্রি খাওয়াতে হবে না। জু বলে, চিন্তা করো না, এতটুকু তোমার জন্য আমি করতেই পারি। সাং চলে গেলে জু দেখে খাবারের বিলটা সাং রেখে গেছে। পার্টিতে ফুজিং তার ভালোবাসার কথা বলবে, তখন সাং বুঝতে পেরে বাহিরে চলে আসে, আর পিছু পিছু ফুজিংও আসে। বলে, সেই ছোটবেলা থেকে এক স্কুলে পড়েছি, শুধু তোকে ভালোবাসি বলে। ফুজিং কাঁদতে থাকে। সাং বলে, কিন্তু আমি তোকে ফ্রেন্ড ছাড়া কিছুই ভাবতে পারি না। তখন জু চলে আসে আর ফুজিং চলে যায়। জু বলে, এই বয়সে প্রেম করতে নাই। সাং বলে, আমি প্রেম করছি না, বিশ্বাস করো। জু বলে, বিশ্বাস করি, বাট যারা আমাদের ভালোবাসে তাদেরকে কষ্ট দিয়ে দূরে সরিয়ে না দিয়ে বুঝিয়ে বলা উচিত। সাং বলে, ওর ছোট থেকে কাদার স্বভাব। জু ওকে টাকাগুলো ফেরত দিয়ে বলে, যেদিন আমার টাকা থাকবে না, খেতে পারবো না,
সেদিন তোমার থেকে নেব। পরের দিন সাংয়ের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা, আর সেখানে জু আর ইয়ানও এসেছে। জু সাংয়ের মাথায় একটা ক্যাপ পরিয়ে দিয়ে বলে রোদে কালো হয়ে যাবে, আর মন দিয়ে খেলো। বাট বেচারি জুকে দেখে নার্ভাস হয়ে যায় আর জাম্প করতে গিয়ে পায়ে ব্যথা পায়। তখন ইয়ান ওকে পিঠে করে নেয় ডাক্তারের কাছে যাবার জন্য। টিচার দেখে বলে তোমার ভাই তো ও, তাহলে তুমি এর পিঠে কেন? ইয়ান কিছু বলার আগে সাং বলে ও আমার ভাই আর এটা আমার বাবা। এটা শুনে ইয়ান তো হাঁ বলে, পড়ে গিয়ে কি তোর মাথা নষ্ট হয়ে গেছে? কি সব বলছিস? আমাকে তোর বাপের মতন লাগে? সারাদিন পিছে পড়ে থাকিস, একটা জাম্পও দিতে পারিস না। সাংকে জুয়ের কাঁধে উঠিয়ে দিয়ে বলে ওকে হসপিটালে নিয়ে যা। জু তৎক্ষণাৎ আগে ব্যথার জায়গায় স্প্রে করে দেয়। এটা দেখে সাং ভাবে জু ওর অনেক খেয়াল রাখে। ইয়ান এসে সাংকে হসপিটালে নিয়ে যাবে, তখন সাং দেখে জু সব মেয়েকে এভাবেই হেল্প করছে, শুধু ওকে না। এটা দেখে সাং একটু আপসেট হয়ে যায়। কেমন হবে এদের লাভ স্টোরি? নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।